আমার ঘুরতে যাওয়ার আগে থেকে 2 সপ্তাহ আগে থেকে আমার ব্যাগ প্যাকিং হয়, যেটার পর যাওয়ার খুব সমস্যা, মানে এত ব্যাগ নেওয়া হবে না। আর 2 বাবু হওয়ার আগে খুব একটা দীঘা ছাড়া মনে হয় আমি আর বিশ্বতে কোথাও যাইনি সেভাবে। মানে কি তুই আনরোম্যান্টিক নাকি বিশ্বজিৎ আনরোম্যান্টিক ছিল? এটা কিন্তু অফ ক্যামেরা বলতে হবে তোকে। আমি এরমও বলছি, আমি কোনো একটা অফবিট জায়গায় গেছিলাম, সম্ভবত জিভি হবে, সেখানে গিয়েও কিন্তু আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়েছি। তা তুই কি মনে করিস যে খুব রয়ে শয়ে চলাটা ভালো, নাকি যখনই মনে হলো ইচ্ছা হলো না এটা করবো এটা করে নাও ভালো? কোনটা মনে হয় তোর কাছে বেস্ট? আমি যদি না ঘুরতে যাই, নিজেকে, আমার মনে হয় সব থেকে যে নিজেকে ভালো রাখার জন্য খুব দরকার ঘোরাটা, এবং নিজেকে জানা যায়, চেনা যায়। হিসেব অনুযায়ী মেয়েদের 3টে জন্ম হয়, একটা মেয়ে, একটা বউ এবং একটা মা। 3টে জন্মকালেই তুই ঘুরেছিস, তো এই 3টে পর্যায়ে তুই কিভাবে ভাগ করবি? গ্রামটা তো অপূর্ব সুন্দর, কিন্তু অত সুন্দর গ্রামের পেছনে একটা এরকম অন্ধকার লুকিয়ে আছে, মানে সত্যি কথা আমরা জানতাম না। জীবন যেখানে থামে আবার সেখান থেকেই শুরু হয়, কিন্তু স্বপ্নের ভ্রমণ যাত্রা কখনো শেষ হয় না। ভ্রমণ সত্যি অনেকের কাছে স্বপ্ন, আবার অনেকের কাছে ইচ্ছা বলা যেতে পারে। এই মুহূর্তে আমরা আমাদের 4 নম্বর এপিসোড নিয়ে হাজির, ট্রাভেল টক উইথ তিতলির। আপনাদের অনেক ভালোবাসা পেলাম, অনেক সাপোর্ট পেলাম, তার জন্য হয়তো আমরা আবার এই 4 নম্বর পডকাস্টিংয়ে আপনাদের সামনাসামনি। আর আজকে একজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে রয়েছে। বিশেষ বললেও ভুল হবে, তিনি আমার অতিথি হয়তো ট্রাভেল কোম্পানি বা আমাদের তিতলি গ্রুপ হোটেলসের থ্রু নয়, তিনি আমার অতিথি একদম ছোট থেকেই। আজকে আমার জীবনের বলতে পারেন সবথেকে বড় একটা অধ্যায়, এবং আমি যার কাছে সবথেকে বেশি বায়না করতে পারি সেই মানুষটি আমার কাছে রয়েছেন। তিনি কেউই নয়, তিনি আমার নিজের দিদি, তার নাম মমিতা রয় সেন। অসংখ্য ধন্যবাদ তোকে। তোকে তুই বলছি, এখানে তো আমি এখানে ফর দ্য শেক অফ পডকাস্ট আমি তোকে আপনি বলতে পারবো না, কারণ এটা তো একটা অভ্যাস। একদম কোনো দরকারও নেই। প্রথমত তোকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য, এবং প্রথম তোর কাছে যেটা জানতে চাইবো, একটা প্রশ্ন তোর কাছে করা যাবে না যে তুই প্রথম কিভাবে তিতলি গ্রুপ হোটেলসকে চিনলি বা কোথা থেকে জানতে পারলি, কারণ এইটা তো তুই একদম জন্ম থেকেই দেখছিস। তো যেটা প্রথম তোর কাছে জানতে চাইবো যে আমার ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে হোটেলিয়ার হওয়ার একটা জার্নি, তো যখন প্রথম তুই জানতে পারলি আমি উইপ্রো ছেড়ে জানিস সেখান থেকে এই ট্রাভেল ইন্ডাস্ট্রিতে ঢুকে যাওয়া, তো সেটা তোর কেমন মনে হয়েছিল? যে তখন কি এরকম কিছু আভাস পেয়েছিলি যে ও এই লাইনে এলে আমরা একটু ভালো করে ঘুরতে পারবো? এবং এটাও বলে রাখি, মানে আমি এই প্রফেশনে আসার পর কিন্তু তোর কাছ থেকে ওটা বেশি প্যাকেজ পাইনি, ঠিক আছে, অনেক পরে পেয়েছি, যেটা অনেক আগে আগে পাওয়া উচিত ছিল। তো সেই সময় তোর কিরকম অনুভূতি ছিল যখন একদম ছোটবেলায় ফিরে যা, যে আজ থেকে 11 বছর আগে তুই যখন জানতে পারলি যে আমি এই প্রফেশনে এসেছি, সেটা একটু বল। তার আগে ছোট একটা কথা বলি, আমি সবার তো ইচ্ছা থাকে একটা ছোটবেলায় যে আমি বড় হয়ে কি হবো, একদম এবং সেই প্রশ্নটা যখন তোকে করতাম বা আদার্স কেউ করতো, তখন তুই একটাই বলতিস যে না, আমি কারোর অধীনে কাজ করবো না, একদমই আমি চাকরি করবো না, আমি চাকরি করবো না, আমি কারোর অধীনে কাজ করবো না, এবং আমার আন্ডারে সবাই থাকবে। সেটা ছোটবেলা তুই বলতিস, তখন কথাটা আমিও খুব গুরুত্বপূর্ণভাবে নিয়েছি সেটা নয়, কিন্তু যখন তুই এই লাইনে এলি, যখন আমি দেখছি তুই নিজেই নিজের মালিক, সেখানটা থেকে আমি বুঝলাম যে না, কথাটা একদমই সত্যি। এবং উইপ্রো ছেড়ে যখন তুই এখানটা এলি, সেটা আমি ভাবিনি যে তুই এতটা সফলতা পাবি, কিন্তু তুই একটা অ্যাচিভ করবি কিছু, এটা আমি জানতাম, কারণ সেই কনফিডেন্স তোর মধ্যে ছিল, ছোট থেকেই ছিল। মানে তার জন্য আমার সঙ্গে প্রথমের দিকে প্যাকেজ করতে কনফিডেন্ট পেত না, তারপরে আর কি কনফিডেন্টটা পায় এবং তারপরে প্যাকেজ করে। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমার দিদি মমিতা রয় সেন তার নাম, তিনি এই মুহূর্তে টিচিং প্রফেশনে রয়েছিস। টিচিং প্রফেশন, তার সঙ্গে সংসার, তার সঙ্গে আরো ছুটকো ছাটকা তো এদিক ওদিক কাজ তোদের রয়েছেই, যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের একটা কাজ নয় অনেক কাজ করতে হয়। তো তার বাইরে কিভাবে ভ্রমণের জন্য সময়টাকে ম্যানেজ করছিস? মানে সময় বলতে কি, আমরা একটা হচ্ছে তো খুবই ব্যস্ত থাকি, আমি আমার হাজবেন্ড, তুই জানিস, 2 বাবুদেরকে নিয়ে। তো পুজোটা কবে আসবে সেটা আমি ওয়েট করি, কেননা ওই একটা বছর যে চলি, মানে ওই একটা সপ্তাহে যে আমরা ঘুরতে যাই, ওই সারা বছরের অক্সিজেনটা আমরা তখন নিইনি। একদম। এবং সারা ঘুরে যখন চলে এলাম, তখন থেকে প্ল্যান করে যে নেক্সট প্ল্যান কি হবে। এবং কিছুদিন আগে তোর কাছে ফোন গেছে যে আমরা আগামী কোথায় যেতে পারি। একদম একদম। আমি একটা কথা বলতে চাই, যখন প্যান্ডেমিক সিচুয়েশনটা চলছিল, তারপরে আমরা সম্ভবত আগামলোক গেছি, তখন একদম তারপরে একদমই তারপরে তো সেখান থেকে একটা ভয় ভীতি কাজ তোরা করেনি, শুধু নয়, মানে হোল ফ্যামিলি একদমই, মানে তখন বাবুরা আরো ছোট ছোট,
তখন ওই যে ভয় কাজ করেনি সেটা বলবো না, ভয় তো কাজ করেইছে। কিন্তু এটুকুনি সিওর ছিলাম যে না আমার ভাই যেখানে আছে। এবং আমি আরেকটা কথা বলতে চাই একদম অন দ্য ক্যামেরা, যে এটা নয় যে আমি যেটুকুনি বলছি যে বাড়ি সেটা নয়। হয়তো অনেকে সেটা আজকে সবাই কিছুটা হলেও ভাববে, কারণ নিজের দিদি তো। একদমই সেটা এবং আমি আমি একদম প্রথমে তোকে যেটা বলতে চাই, যে আমি তোর সঙ্গে আলোচনা হচ্ছিল যে আমি প্রথমে ভাবছিলাম যে আমি কি আমার দিদি, যেহেতু রিলেশনশিপ নয়, এটা রিলেটিভ বলা যেতে পারে, তো সেখানে দাঁড়িয়ে, কারণ গেস্টদের সঙ্গে একটা আলাদা রিলেশনশিপ তৈরি হয়, বাট নিজের রক্তের সম্পর্কের কাউকে আনা মানে এটা অনেকেই ভাবতে পারে যে হ্যাঁ হয়তো ওই দেখো নিয়ে আসছে একটু বেশি বাড়িয়ে বলবে বলে। একদম। তা সেটা আমি তোর আমি সঙ্গে সেখানটা আলোচনাও আসছি, হচ্ছিল। আমি হ্যাঁ, সেখানটা আসছি যে হয়তো যদি এটাকেও ভেবে থাকেন বাই একদম অন গড বলছি যে হয়তো হতে পারে যে আমি তোর সাথে গেছি বা কোনো পরিষেবা খারাপ পেয়েছি বা সেখান থেকে আমি কম্প্রোমাইজ করি। হুম হুম কিন্তু আমি এটা একদম অন দ্য ক্যামেরা বলছি, সেই জায়গাটা ও তোমাকে দেয়নি যে আমি কম্প্রোমাইজ করবো কোনো ব্যাপারের সাথে। আমি এরমও বলছি যে আমি কোনো একটা অফবিট জায়গায় গেছিলাম, সম্ভবত জিভি হবে। সেখানে গিয়েও কিন্তু আমরা হ্যাঁ। ফ্রাইড রাইস, চিলি চিকেন খেয়েছি এবং জিভির সেই সেটা রাত আমার মনে যথেষ্ট। আছে, রাত্রির 12টার সময় তুইও একদম আমাকে জ্বালাতে ছাড়িসনি, ঠিক আছে? তো রাত্রির 12টার সময় সেটাও অন্ধকার জায়গা, বুঝতে মানে একদম পারছিস না। সেই দিনটাই হয়তো আমরা মানে ঘুরতে যাওয়ার যে একটা অন্যরকম অভিজ্ঞতা, হুম, হ্যাঁ, সেই আমরা ৪ জনে সেটা খুব ফিল করেছি এবং এইরকম একটা, যেমন ড্রাইভার দাদা খুব ভালো ছিলেন আমাদের। সেই রাত্রিটা খুব মনে পড়ছে আমার এখন। সেটা আমরা প্রায় দেখে ১২টার, হ্যাঁ, প্রায় ১২টার বেশি। মানে এরকম হয়েছে যে আমার হাসব্যান্ড যে "বাবু আর বাইরে বেরোতে চাইছে।" তো উনি বলছেন, "না বেরোবেন না এখন। কেন না এখানে ভাল্লুক আছে।" আমি আমি কিন্তু এখানে গাড়িটা দাঁড় করাতে পারবো একটুখানি, কিন্তু আমি গেটটা বেরোনো কোনরকম যাবে না। খোলা যাবে না। তখন ২ বাবু মানে আমার ২ কাঁধে ২ বাবু পুরো ঘুমিয়ে পড়েছে। জেফার সামনেও বসে এবং সেইখানটা আমি খুব সুন্দর একটা অভিজ্ঞতা আমি সেখানটা খুব ফিল করেছি এবং খুব টাচেবল। ওটা আমার এখন চোখ বুজলে এখন ওটাই মনে পড়ছে। একদম। এবং ছোটবেলা থেকে যেটা আমি দেখে এসেছি, ঠিক আছে? সেটা হচ্ছে ৩ ভাই-বোন আমরা, ঠিক আছে? অন স্ক্রিন বলছি। তো আমি আর আমার দিদি খুব ভালো বন্ধু। এবং আমাদের দুজনেরই ঘুরতে যাওয়ার পেছনে একটা হেভি ন্যাক থাকতো। একদম। এবং ছোটবেলার ভ্রমণ, যেটা আমরা অনেকেই আমাদের আগের এপিসোডে অনেকে বলে গেছে যে দীঘা, পুরী। হুম, বাট আমাদের কাছে ছোটবেলার ভ্রমণ মানে ছিল ছোট পিসির বাড়ি, একদম, বড় পিসির বাড়ি, বড় জেঠুর বাড়ি। এগুলো ছিল কিন্তু আমাদের কাছে একদম, ভ্রমণ, তাই তো? একদম, তো তোর কাছেও সেম ছিল। একদম। এবং মেক্সিমাম ক্ষেত্রেই হতো কি আমার নামটা বাদ পড়ে যেত। হুম। একদম লাস্ট পর্যায়ে আমার নামটা বাদ পড়ে যেত। তা তখন ওই ভ্রমণ অভিজ্ঞতাটা তুই খুব ভালো মতো পেয়েছিস, কারণ তখন তুই বড়, ঠিক আছে? তো এবং মানে তখন আমাদের পুরো জ্যাঠা, কাকা সব ছেলেমেয়েরা মিলে ঘুরতে যাওয়া। হ্যাঁ। তো এটা তো তোর লাইফের একটা ১ম ভ্রমণ, অস্বীকার করবি না, আশা না, করা না, যায়। না। তো সেখান থেকে কি আনন্দ পেয়েছিস? মানে সেই ভ্রমণ অভিজ্ঞতাটা ঠিক কিরকম? কিরকম হ্যাঁ, ছিল? সেটা যখন ট্রেনে করে যাচ্ছি এবং ধানের ক্ষেত দেখতে যাচ্ছি একটা অন্যরকম। মানে ঘুরতে তো ছোট থেকেই ভালোবাসি। কিন্তু আ সেই তখনকার দিনে দীঘা, পুরী যাওয়া মানে আমাদের কাছে, পুরী যাওয়াটা আমাদের কাছে লাক্সারি ছিল। একদম, হুম? একদম। এবং ফার্স্ট যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমি দীঘা গেছিলাম আমরা সবাই। হুম, হুম। হুম? একদম। সেটা একটা বিশাল যে ১ম সমুদ্র দেখেছি। অ্যাকচুয়ালি তার জন্য সমুদ্রের প্রতি, পাহাড় আমি খুব ভালোবাসি। কিন্তু সমুদ্রের প্রতি একটা কি বলবো মানে ভালো লাগাটা মানে ঘুরতে যাওয়ার যে আনন্দ সেটা আলাদা একটা ১ম টান আছে। সমুদ্রকে দেখেই পেয়েছি। আচ্ছা। সেখান থেকে সমুদ্রকে দেখলে একটু অন্যরকমই এখন কি একটু সমুদ্র ইমোশনাল না হয়ে পড়ি। পাহাড়? হ্যাঁ, এখনো সমুদ্রই আছে। কিন্তু পাহাড় ভালো লাগে। আচ্ছা। পাহাড়ও ভালো লাগে। আচ্ছা, হুম, আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে বিয়ে করার আগে ঘুরতে যেতিস, বিয়ে করার পরে বাচ্চা হওয়ার আগে ঘুরতে গেছিস, হুম, আবার এখন চ্যাং-ব্যাং সবাইকে নিয়ে হুম, ঘুরতে হুম, হুম। যাচ্ছিস। আমার ২ টো ছানা আছে। ৩ টে আ পর্যায়ে, ঠিক আছে? অ্যাকচুয়ালি তো বলে আ হিসেব অনুযায়ী মেয়েদের ৩ টে জন্ম হয়। একদম, একটা একদম, মেয়ে, একটা বউ এবং একটা মা। একদম। তো তোর এই ৩ টে জন্মকালেই তুই ঘুরেছিস। হ্যাঁ, যতদূর আমি হ্যাঁ। মনে করতে কম পারছি। বেশি হয়েছে। হ্যাঁ, তো এই ৩ টে পর্যায়কে তুই কিভাবে ভাগ করবি? মানে কোন সময়ের ভ্রমণ অভিজ্ঞতাটা সবথেকে একদম। বেস্ট? এটা এখন যেটা সেটা আমি খুব এনজয় করি। কেননা আমার ঘুরতে যাওয়ার আগে থেকে ২ সপ্তাহ আগে থেকে আমার ব্যাগ প্যাকিং হয়। যেটা তো যাওয়ার খুব সমস্যা। মানে এত ব্যাগ নেওয়া হবে না। আচ্ছা। ওখানে গিয়েও কিছু ব্যাগপত্র হয়, যেহেতু আমি মার্কেটিং হুম, শপিং করতে আমি ভীষণই ভালোবাসি। আমার ২ ছেলেও ভালোবাসে। সেটা স্বাভাবিক, সবাই তাই। কারণ ও একটু দূরে থাকে শপিং করার সময়, যাই হোক। মানে ব্যাগটাতে খুব অরুচি। মানে অত আচ্ছা। ব্যাগ নেওয়া যাবে না এবং সেটা ঘুরতে যাওয়ার থেকে আমার বেশি আনন্দ ওই ব্যাগটা গোছাতে। একদমই, এটা সবারই তাই, এটা সবারই তাই। মানে একটা এক্সাইটমেন্ট এ যাবো, এটা নিতে হবে, একদম। ওটা নিতে হবে এবং উম ঘুরতে যাওয়ার আগে যেটা কি, সেটা আমি তো তখন কোনো কিছু করতাম না। যেটা করতো মা। হুম, হুম। মা জিনিসপত্র বের করত। ঘুরতে যাওয়ার পরে যখন একটা ব্যাগই দুজনেরটা নিয়ে নিতাম। তারপরে যখন বাবুর একটু ছোট ছিল তখন মেডিসিনের একটা আলাদা ব্যাগ হয়। তো এখন মানে কি, এখন ঘুরতে যাওয়াটা মানে ওদের চোখ দিয়ে আমি শৈশবটা খুঁজে পাই। সত্যি কথা বলতে কি, আমার ২ বাবুর থেকে আমি শৈশবটা খুব খুঁজে পাই। যেটা আমি হয়তো মানে কোনো এখন সময় এখন হারিয়ে এখন একটা ফেলেছিলাম। শেয়ারিং আ তুই একটা একদম, পারসন পেয়েছিস একদম। যাদের এবং সঙ্গে আমার ২ বাবু আমার খুব মানে ফ্রেন্ড আগে খুব। ভ্রমণটা হয়তো করতিস কিন্তু সেই শেয়ারিংটা হতো না, না। বাট না। এখন শেয়ারিং টা সেই জায়গাটাতে এবং এখন বাবু পেয়েছিস। হওয়ার ২ বাবু হওয়ার আগে খুব একটা দীঘা ছাড়া মনে হয় আমি আর ওর সাথে কোথাও যাইনি সেভাবে।
হ্যাঁ, আমি আর এগুলো তো জানি মানে কি তুই আনরোমান্টিক নাকি বিশ্বজিৎ আনরোমান্টিক ছিল? এটা কিন্তু ও অন ক্যামেরা বলতে হবে তোকে। কেউই আনরোমান্টিক না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি একটা ফিনান্সিয়াল ব্যাপার থাকে, হয়তো সেভাবে তখন গ্রো আপ করতে পারিনি, এটা ব্যাপার। আচ্ছা, এখন তো এই মুহূর্তে দাঁড়িয়ে ফিন্যান্সিয়ালি যথেষ্ট স্ট্রং তুই, বিশ্বজিৎ দুজনেই, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো অপশন আছে, যেমন তোদের ফার্স্ট যেটা ক্র্যাক করলি সেটা হচ্ছে ফ্লাইট। একদম হ্যাঁ, ওটা 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 একটু মানে এতদিন পরে গিয়ে ফ্লাইট চললি, যদিও তোর কাছে কিন্তু অপশন অনেক আগেই হয়ে গেছিল, এরম নয় যে সামর্থ্য ছিল না, বাট সেটা অনেক পরে গিয়ে করলি। তা তুই কি মনে করিস যে খুব রয়ে সয়ে চলাটা ভালো, নাকি যখনই মনে হলো ইচ্ছা হলো না এটা করবো এটা করে নাও ভালো? কোনটা মনে হয় তোর কাছে বেস্ট? না, রয়ে সয়ে চলাটা অবশ্যই দরকার জীবনে। এখনকার যে সিচুয়েশন, মানে এখন যদি আলুর দাম 10 টাকা থাকে, 6 মাস পর আলুর দাম কি হবে সেটা আমরা কেউ জানি না। একদম। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতেই বলছি, রয়ে সয়ে তো অবশ্যই চলা দরকার, কিন্তু আমি যেটা বলতে চাই যে আমার একটু ভেবে দেখা দরকার যে মাসে যদি আমি কথাই বলছি আমি 100 টাকা ইনকাম করি, সেখান থেকে মনে হয় 5টা টাকা মাসে রেখে দিই, যেটা আমি খরচা করবো শুধুমাত্র ঘুরতে যাবো বলে। ঘুরতে যাওয়ার। এবং সেটা 5 টাকা রাখতে রাখতে আমার বছর ওটা হয়ে গেল প্রায় 50 টাকা বা 60 টাকা এসে দাঁড়ালো, হুম, সেটা আমি ঘুরতে যাওয়ার জন্যই আলাদাভাবে রাখবো। কেননা একটা কথা কি, আমি যদি না ঘুরতে যাই নিজেকে, আমার মনে হয় সব থেকে যে নিজেকে ভালো রাখার জন্য খুব দরকার ঘোরাটা, এবং নিজেকে জানা যায় চেনা যায়। একদম। এবং পাহাড়ে আমার যেটা খুব ভালো লাগে যে যখন সবাই খুব ঘুমিয়ে পড়ে, অন্ধকার, ওই ছোট ছোট পাহাড়ের যে ঘরগুলো, একদম। ওটা মনে হয় তারার মতো লাগে আমার, ওটা আমার আমরা পাহাড়ের জীবনতে হুম, তারা বলে একদম। থাকি আমার ওটা আসলে। খুব ভালো লাগে, এবং হুম। আমার মনে হয় ঘুরতে যাওয়াটা খুব দরকার, নিজেকে চেনা জানার জন্য খুব দরকার ঘুরতে যাওয়াটা। এবং একাকিত্ব যে মানুষের এখন সব থেকে বড় রোগ, একাকিত্বটা কিন্তু মানুষকে গ্রাস করছে হুম, আস্তে আস্তে। সে তো অবশ্যই। ফ্যামিলি থেকে 4 জন আছে, কিন্তু সেখান থেকেও আমি যে একাকিত্বে আছি সেটা খুব বোঝার জন্য মানুষটা কিন্তু এখন খুব কম। কম, একদমই। প্রত্যেকটা এবং মানুষেরই এক- ইটসেলফ একটা একাকিত্ব থাকে, যেটা আমরা হয়তো শেয়ার করতে একদম। পারি না। তা বলে কি সে হ্যাপি হুম, নয়? সে হ্যাপি, অবশ্যই হ্যাপি। সেও প্রত্যেকটা 100% আজকে হ্যাপি, মানে কিন্তু যে এই পৃথিবীর সবথেকে রিচেস্ট পারসন, তারও জীবনে একটা একাকিত্ব একদম আছে। সবার জীবনেই থাকে। আর সেটা যদি না থাকে তাহলে তাকে একটু ডাক্তার দেখানো উচিত আমার একদম। মনে হয়। কারণ একাকিত্বটাকে ফিল এবং করা। এটা আমি একটা কথা বলতে চাই যে একদম আমার হাজবেন্ডেরই ওর বেশি ইন্টারেস্ট ওরই থাকে। হ্যাঁ, মানে ওরই কথা এটা যে সারাটা বছর যে আমরা এই তুই তো পরিশ্রম বা আইটিনারিও দেখিস না মানে। না 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 না, এবং ওর আইটিনারি নিয়ে মানে দুর্গাপূজার তোদের ফোন করার রিসেন্ট আগে মেঘালয় ট্রিপ নিয়ে আমার সঙ্গে সাইট সিনের ব্যাপারে বেশি বিশ্বজিৎদার সঙ্গে কথা হয়েছে। একদম তুই একদম তো আমিও দেখিসও তো না, দেখি ওটা। পড়িসও না। মানে আমার ও জানে যেখানে শালাবাবু আছে সেখানে কোনো টেনশন নেই। না, আমার খাটনিটা মানে করানোর কারণটা কি সেটা একটু বলবি? মানে এত কষ্ট করে পিডিএফ বানিয়ে পাঠাই আমরা। তো সেই খাটনিটা করানোর কি কোনো দরকার ছিল? অ্যাকচুয়ালি কি না, আমি দেখি যে আমি আমি আইডেন্টিটি দেখি না, আমি দেখি যে দিন সংখ্যাটা, যে কত আচ্ছা, দিন কতদিন? থাকতে পারবো আমি, যে কবে আমি উঠছি আর কবে আমি নামছি, মানে এই তুই টোটাল দিনটা আমি মানে তুই দেখি। মিটার বাড়ানোর জায়গাটায় হ্যাঁ, মানে এই 7 দিন আমাকে রান্নাঘরে ঢুকতে হবে না, আমি এইটা দেখি যে রান্নাঘরে আমাকে খুব ঢুকতে হবে। সাবধান আপনারা। বুঝতেই পারছেন যে বাড়িতে যদি এরকম একজন থাকে, আ অবশ্যই আপনার প্রিয় মানুষটিকে তো আপনি ঘোরাতে চাইছেনই, কিন্তু ইচ্ছাটা প্রকাশ করলে তিনি আবার ৭ দিন থেকে ১০ দিনও করে আপনার মিটারটা বাড়িয়ে দিতে পারে। তো সেরকমই একজন মানুষ অলরেডি রয়েছে আমাদের সঙ্গে আজকে। তো যাই হোক, আমি তোকে আরেকটা জিনিস জানতে চাইবো, যেটা এই একাকিত্ব থেকেই একটা প্রশ্ন আসছে। সেটা হচ্ছে যে পাহাড়ে গেলে বিভিন্ন রকমের মেন্টালিটির শুধু পাহাড় নয়, সমুদ্র, পাহাড়, যেখানে wherever you want to go, you can go, and which is the most important part, কি তুই যাওয়ার পরে একটা আলাদা তোর মেন্টালি একটা হুম, আলাদা ম্যাচুরিটি হয় কিন্তু। একদম এবং আমরা বাড়িতে হয় ওই আমি বলছিলাম আমার আগের এপিসোডেই যে আমরা বাড়িতে সেম মানুষটার সঙ্গেই ঘুরছি বা সেম মানুষটার সঙ্গে রোজ দেখা হচ্ছে। কিন্তু সেই মানুষটার সঙ্গেই আজ থেকে যদি আমি আ ১,০০০ কিলোমিটার বা ১,২০০ কিলোমিটার বা ৬০০ কিলোমিটার দূরে গিয়ে আমি ধর ঘুরতে গেছি কোথাও, সেখানে গিয়ে সেই মানুষটাকে একটু অন্যরকম বা নতুনভাবে কিন্তু চেনা যায়। তো তোর কাছে এই বদলটা ঠিক কিরকম? কেন বলছি? কারণ তুই যে প্রফেশনে রয়েছিস, টিচিং প্রফেশনে রয়েছিস, তো তোকে প্রত্যেক দিনই কিছু না কিছু শিক্ষা দিয়ে যেতে একদম। হচ্ছে। এবার তুই যখন ঘুরতে যাচ্ছিস, তখন তো তোকে কিছু শিখতেও হচ্ছে। হুম, তো এই শিক্ষাটা কি? মানে এই শিক্ষাটা তুই যদি তোর আ বেশ কিছু স্টুডেন্ট আজকে ডেটে বড়ও হয়ে গেছে, তারা হয়তো হাই স্কুল বা প্রাইমারি কলেজেও স্কুলেও করছি। পড়ছে। যেহেতু তুই একদম জুনিয়র সেকশনে রয়েছিস। কারণ তোরা একদম মানে একদম মানে সবে বাবা-মা বলতে শিখছে, হ্যাঁ, সেই সেই সময়টা মুহূর্ত থেকে ওরা চলে আসছে আমার একদম। কাছে। মানে মার কোলটা ছেড়ে ওরা আমার কোলটাই পাচ্ছে। একদম, একদম। মানে সেকেন্ড মাদারের জায়গাটা তোরা পালন করছিস অ্যাকচুয়ালি বলা যেতে পারে। তো সেখান থেকে তাদের বৃদ্ধিটা তুই আস্তে, আস্তে হুম, দেখছিস। হুম, হুম, এবং তারপরে তুই যখন ঘুরতে যাচ্ছিস, হুম, ঘুরতে গিয়ে তোর সেখান থেকেও কিছু শিক্ষা হুম, পাচ্ছিস। হুম, হুম। তো এরকম কি কোনো সময় হয়েছে যে সেখান থেকে কিছু শিক্ষা পেয়ে তুই একদম। তাদের মধ্যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই ভাইবটা দিতে পেরেছিস? খুব পেয়েছি আমি একটা এটা এরকম একটা কিছু ইনসিডেন্ট শেয়ার কর। আমি গেছিলাম সম্ভবত, ওটা অফবিট ছিল। হিমাচল যখন করেছিলাম তোর সাথে। আ গ্রামটার নাম সঠিক আমি ভুলে যাচ্ছি। জিভি নয়, আরেকটা গ্রামে আমি গেছিলাম। নামটা ভুলে যাচ্ছি আমি। আ
গ্রামটা তো অপূর্ব সুন্দর, কিন্তু অত সুন্দর গ্রামের পেছনে যে একটা এরম অন্ধকার লুকিয়ে আছে, মানে সত্যি কথা আমরা জানতাম না। তো কি হয়েছে, বাবুরা খুব ক্লান্ত, বাবুরা শুয়ে আছে ঘরে, তো আমি আমার জামাইবাবুকে নিয়ে বেরিয়েছি, তো জামাইবাবুকে নিয়ে এরকম যাচ্ছি, এমনি জাস্ট ও যাচ্ছে, আমি ভিডিও করছি রাস্তাঘাটে, যেতে 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 অনেকটা দূর গেলাম, যেতে যেতে দেখি একটা এরকম 12-13 বছর এটার বয়স, আর 4-5টা বাচ্চা বসে আছে নিয়ে। তো আমরা গেলাম, জাস্ট ফটো তুলছি, কথা বলছি, এইটুকুনি। তো ওর জামাইবাবু জিজ্ঞাসা করছে যে, কোথায় থাকিস তোরা? ওরা বলছে, আমরা আরো উঁচুতে থাকি, পড়াশোনা করিস না? না। মা কোথায়? মা গেছে কাজ করতে, বাবাও গেছে কাজ করতে, মানে শিক্ষার আলোটা ওখানে পৌঁছায়নি। তা গ্রামটা আমরা সুন্দর এটাই আমরা দেখছি, যে আমরা কিন্তু ওখানে রিফ্রেশ হতে গেছি, একদম। কিন্তু তার পেছনে যে একটা এতটা, মানে বলে না প্রদীপের তলাটা অন্ধকারই থাকে, সেটা আমার খুব নাড়া দিয়েছিল। তখন ও বললো যে, দেখো এদের শিক্ষাটাই, মানে কলকাতা, আমরা ও একটা বলছে, তো যাবো বলছে, তোরা যাবি কলকাতায়? বলছে না, কলকাতা যাবো না, এটাই আমাদের ভালো, হ্যাঁ, এটাই আমাদের সুন্দর। মানে নিজের সেখানে নিজের পড়াশোনা ওরা করে না, এবং এতটাই, মানে ফটো আমি তুলে এনেছিলাম, মোবাইল আমার এখনো আছে, যে মানে ভীষণ, মানে যে জামাটা পরে সেই জামাটাও ছেঁড়া, কিন্তু ওখানে ঠান্ডার মধ্যে, কিন্তু ওটা ওদের সয়ে গেছে। সেখানটা আমার খুব নাড়া দিয়েছিল এই ঘটনাটা, যে এত সুন্দর গ্রাম, তার পেছনে একটা এরকম অন্ধকার আছে, এটা আমার খুব করেছিল। মানে তুই তাদের কাছ থেকে বলতে পারা যায় যে একটা বেঁচে থাকার জন্য যে আরো একটা একদম। লেসন এরকম হতে পারে, সেটা একটা তখন তো নতুন মনে হচ্ছে যে অধ্যায়ের আমরা তুই অনেক পেয়েছিস। অনেক ভালো আছি, আমরা অনেক একদম, ভালো আছি। একদম। কারণ আমরা তো শুধু নিজের চারপাশটা দেখে বিশ্বাস করি, বাট বাইরে অ্যাকচুয়ালি বেরোনো উচিত এই কারণেই, কারণ আরো নতুন নতুন কালচার দেখা যায়, নতুন নতুন লাইফস্টাইল দেখা যায়, এটা হচ্ছে ঘটনা। আচ্ছা, আমরা একদম পডকাস্টটা একদম শেষ পর্যায়ে, তোকে জাস্ট একটা প্রশ্ন আমার খুব করতে ইচ্ছা করছে, যেটা আমরা তো সই, সেটা তোকেও সইতে হয়, বিইং আ সিস্টার, যেহেতু তুই আমার দিদি, এটা তোকে সইতে হয়। তুই ফেসবুকে এরকম অনেক কমেন্টও দেখতে পাস, যেখানে আমাকে নিয়ে হয়তো খুব ভালোও বলা হচ্ছে, আবার আমাকে নিয়ে খুব খারাপও বলা হচ্ছে। সেই মুহূর্তটায় কিরম লাগে? যে তখন কি মনে হয় যে, না ভাই, এই প্রফেশনটা না না, নিলেই ভালো হতো, এরকম কি না, মনে না, হয়? না, এটা কখনো আমার মনে নেই। আমার শুধু একটা কথাই মনে হয় যে, আমার আমার যিনি সিনিয়র সুপারভাইজার ম্যাডাম, তিনি একদিন আমাকে বলেছিলেন যে, আমি খুব ভালো কাজ করে একটা জাস্ট, আমি খুব কান্না করে ফেলেছিলাম, যে যেমন আমি এইটা দিলাম, তারপরেও তো আমি এটা পেলাম। তখন বলছে, না, এটা তুমি ভাববে না। তুমি ভাববে কি, যে সমালোচনা যার যোগ্যতা আছে তারই হয়, এবং আমি চাই তোর আরো সমালোচনা হোক। আচ্ছা। আমি এটা চাই, কেননা তুই আরো তাহলে নিজেকে তাহলে আপনারা আমার বিষয়ে আরো, আরো সমালোচনা করুন। একদম আমি চাই। তাহলে যদি আমি সমালোচনার যোগ্য হই, তাহলে হয়তো গায়ে মাখবো, এটা বলতে চাইছিস, তাই তো? একদমই তাই। হুম। যোগ্য লোকেরই সমালোচনা হয়। এটা আচ্ছা, আমি নিজেও এটা মেনে চলি। আচ্ছা, এটা একটা নতুন টপিক পেলাম, যোগ্য লোকের একদমই। এটা আমার কথা না। এটা খুব, মানে ভালো কোনো কবির কথা। আমার কবির নামটা মনে পড়ছে না। আচ্ছা, কিন্তু তুই বই ঘাটলে পেয়ে যাবি। যোগ্য লোকেরই সমালোচনা হয়। আচ্ছা, আচ্ছা, আরেকটা, স্বাভাবিক, একটা ভিখারি নিয়ে কি কেউ আলোচনা করবে? করবে না তো। না সেটা তো অবশ্যই। তাহলে আ সেটা সেই দিক থেকে ভাবলে অবশ্যই হ্যাঁ। হয়তো কিছুটা যোগ্যতা অর্জন করার এবং একটা চেষ্টা করছি। বটগাছ, যেটা বনস্পতি বটগাছ যেটা, সেটা তুমি একদম অ্যাজ ইট ইজ ওর জায়গায়ও দাঁড়িয়ে আছে। হুম। এত ঝড়, এত বৃষ্টি, এত রোদ, কিন্তু ও তোর জায়গায় দাঁড়িয়ে আছে। তো আমি চাই তুই বনস্পতি। তোর শাখা-প্রশাখা আরো বিস্তার হোক। থ্যাংক ইউ। থ্যাংকস আমি আ লট। এটাই চাই। এত কিছু শোনার এবং পর আমাকে আরো সবাই ভালো, ভাববে, ভালো হ্যাঁ, জায়গায় ঘুরতে। সবাই ভাববে হ্যাঁ, শিখিয়ে এনেছে নিজের হুম। দিদিকে এগুলো বলার জন্য। আমি একদম বললাম ভাই, একদম অন গড আমি বললাম কথাটা। যাই হোক, তুইও তোর ব্যস্ততার মধ্যে থেকে অনেকটা সময় দিয়েছিস। অসংখ্য ধন্যবাদ তোকে আসার জন্য, এবং তোকেও অনেক আ ধন্যবাদ যে আমাকে এখানে আনার জন্য। হ্যাঁ, এবং তুমি এই কথাগুলো বলে এই মানে বল। ট্রাভেল টক উইথ তিতলি, এই যে কনসেপ্টটা কিরম লেগেছে যদি আমাদের দর্শকদের একটু জানাস? এটা খুব ভালো, ভালো আইডিয়া বলতে পারবো ওর মাথা থেকে। ও তো খুব ক্রিয়েটিভিটি মানুষ। ও ভালো গান বাজনা করে। এইরে, ওর আমি মানে এটা প্লে করছি। এইটা অন ক্যামেরা বলিস না, না। না, এটা সবাই এটা অনেক গেস্ট বলে দেওয়াতে হোটেলে গিয়ে আমার জন্য সমস্যা হয়। 80% লোক জানে যে তুই গান বাজনা করিস, তুই কবিতা বলে, ভালো কবিতা লেখে। সবাই জানে, 80% লোক জানে। তো এই আইডিয়াটা খুব ভালো আমার মনে হয়, যে এখানে এসে কি আমরা ঘুরে চলে এলে আমাদের কথাগুলো জানানোর কোনো প্ল্যাটফর্ম থাকে না। তো এটা এমনই একটা প্ল্যাটফর্ম, যে হয়তো ১০০ জনের মধ্যে যদি ১০০ জনও ৯০ জনও শোনে, সেটাই মনে হবে তোর সার্থকতা, তোর হ্যাঁ, সফলতা। অবশ্যই, অবশ্যই। আমি এটাই মনে করি, এবং আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, এই পডকাস্টগুলো আপনারা একদমই মিস করবেন না। কারণ এই পডকাস্টগুলো থেকে আপনারা অনেক, অনেক অজানা তথ্য, অজানা অভিজ্ঞতা, অজানা স্মৃতির কথা আপনারা শুনতে পাবেন, এবং দেখবেন অনেক স্মৃতি আপনার সঙ্গে হয়তো মিলে যাচ্ছে। যেগুলো হয়তো আপনারাও পাহাড়ে গেলে বা সমুদ্রে কোথাও ঘুরতে গেলে বা wherever you go, যেখানে যান না কেন, সেখান থেকে দাঁড়িয়ে আপনি হয়তো দেখা গেল সেম এরকম ফিলিংস পেয়েছেন বা এরকম জিনিস উপলব্ধি করতে পেরেছেন, বাট কাউকে শেয়ার করতে পারছেন না। আর শেয়ার করার সেই একটাই প্ল্যাটফর্ম আমাদের এই ট্রাভেল টক উইথ তিতলি। শুনবো আপনাদের অভিজ্ঞতা। যাই হোক, অসংখ্য ধন্যবাদ তোকে। তোর জন্য ও ধন্যবাদ। আ আমার তরফ থেকে বলব না, আমাদের কোম্পানির তরফ থেকে, আমার তরফ থেকে আমি টুকটাক গিফট তো দিতেই থাকি, তুইও দিতে থাকিস। তো আমাদের কোম্পানির তরফ থেকেই ফার্স্ট টাইম আ তুইও আমার একটা খুব মূল্যবান গেস্ট। এখন তুই নয়, তোরা ৪ জন। তো হুম। এই সার্টিফিকেটটি তোর জন্য।
আমাদের তিতলিকুপা হোটেলসের ট্রাভেল টক উইথ তিতলির পডকাস্ট থেকে। আর এখানে একটা ছোট্ট গিফট তোর জন্য। থ্যাংক ইউ। গিফটে তো আমার একদম ভরে গেছে আলমারি। একদম, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট এগেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই এপিসোডটির একদম শেষ পর্যায়ে অবধি থাকার জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এপিসোড নাম্বার 4 এন্ড হলো। এরপরে আসছে আরও অনেক এপিসোড, আরও অনেক নতুন নতুন মানুষের অভিজ্ঞতা শুনবেন আপনারা আমাদের এই পডকাস্ট চ্যানেল থেকে। তার জন্য আপনাদের দুটো ছোট্ট কাজ করতে হবে। ইউটিউব চ্যানেল ট্রাভেল টক উইথ তিতলি সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের ফেসবুক পেজ তিতলিকুপা হোটেলস অবশ্যই ফলো করে রাখুন। মাথায় রাখবেন, এখানেই কিন্তু আপনারা পাবেন আমাদের পডকাস্টের যাবতীয় সব তথ্য। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।